আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আবার চলে এলাম আপনাদের সামনে। কেমন? আজকে আমরা আমাদের ডে 4 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। ডে 4 এর ক্লাস অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকের। প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট। আপনারা যদি শুরু থেকে দেখেন ডে 1, ডে 2, ডে 3 এবং ডে 4, অবশ্যই আপনাদের প্রতিটা ক্লাস অনেক কাজে আসবে। কেমন? যারা একেবারেই প্রথম থেকে ইংরেজি শিখতে চান ঠিক তাদের জন্য খুবই বেসিক জিনিস নিয়ে আলোচনা করে আসছি এবং অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি, কারণ খুবই বেসিক ব্যাপার। আমি এর আগে বলেছি বেসিক জিনিসগুলো মোটামুটি আলোচনা করে তারপর আমরা অনেক ভালো ভালো জিনিস যেগুলো আমাদের শিখতে হয়তো ইনিশিয়ালি প্রবলেমেটিক মনে হতে পারে, কিন্তু গ্রাজুয়ালি সেগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। যদি বেসিক জিনিসটা না জানানো থাকে না, তাহলে কিন্তু আসলে যে কোনো জিনিস শেখা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, আর কথা বলবো না, ডে 4 এর ক্লাস শুরু করে নিই এবং ডে 4 এর ক্লাস শুরু করার আগে অবশ্যই ডে 3 এর বিষয়টা একটু আলোচনা করে নেওয়া দরকার। গত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখেছিলাম। সেটা হলো কোনো কাজ বর্তমানে চলছে এটা বোঝাতে। কেমন? ঠিক এখন চলছে যে কাজটা, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার ছিল সাবজেক্ট, অ্যামিসার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। কেমন? কোয়েশ্চেন করতে গেলে অ্যামিসারটা সবার সামনে, আবার তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন। আবার নেগেটিভ করতে গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম সাবজেক্ট অ্যামিসারের সাথে একটা নট দিয়ে দিব, নেগেটিভ হয়ে গেল। সাবজেক্ট অ্যামিসার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কেমন? এইভাবে করে একটু এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল হচ্ছে হি ইজ টিচিং ইংলিশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেগেটিভ করতে গেলে হি ইজ নট টিচিং ইংলিশ। আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে হয়ে যাবে ইজ হি টিচিং ইংলিশ। দেখেন কত সহজে আমরা বাক্য তৈরি করতে পারছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে তৈরি করি তাহলে আমরা সেই স্ট্রাকচারটা ফলো করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করলে সেই স্ট্রাকচারটা ফলো করব। একবার স্ট্রাকচারগুলো মুখস্থ হয়ে গেলে না, আর কয়েকবার প্র্যাকটিস করে নিলে খুব সহজে আপনারা ইংরেজিটা বলতে পারবেন। কিন্তু আমরা না করি না কাজটা। আমরা অনেক সময় অলসতা করি, শিখবো, আবার অনেকে ফিল করি যে আচ্ছা করবো পরে, কখনো খুব জটিল মনে হচ্ছে, পারছি না তো, হচ্ছে না তো। আসলে প্র্যাকটিস কম করছেন দেখে হচ্ছে না, প্র্যাকটিসটা বাড়াতে হবে। ঠিক আছে? সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা অবশ্যই মুখস্থ করে নেবেন, বাক্য অনেক তৈরি করতে পারবেন। মনে রাখবেন সাবজেক্ট অ্যামিসার ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। এইভাবে করে মনে রাখবেন। আর ইন্টারোগেটিভ করার, নেগেটিভ করার বিষয়গুলোকে অবশ্যই বিশেষভাবে জানবেন, এগুলো খুবই কাজে আসে। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ। আজকের বিশেষ যে ক্লাসের আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা টেন্স, কারণ এখানে বেশ কিছু টেকনিক্যাল চেঞ্জেস আনতে হয় বাক্যের মাঝে, তা না হলে কিন্তু বাক্যটা কারেক্টেড হয় না। যেমন সবার প্রথমে আমি আলোচনা করব কনজুগেশন অফ ভার্ব নিয়ে। কনজুগেশন অফ ভার্ব অনেকে আমরা বুঝি না, হয়তো জানি কিন্তু নাম জানি না। যাই হোক, আমি বলে দিচ্ছি কনজুগেশন অফ ভার্ব মানে হলো স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। অর্থাৎ একটা বাক্যের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে গঠন করাটাকে বলা হয় কনজুগেশনস অফ ভার্ব। আর কনজুগেশন অফ ভার্ব দুই প্রকার হয়ে থাকে, একটা স্ট্রং ভার্ব আর একটা উইক ভার্ব। এগুলোর ডেফিনেশন জানাটা আপনাদের মানে প্রয়োজন আপাতত নেই, তাও একবার নলেজের জন্য বলে দিচ্ছি। স্ট্রং ভার্বটা হলো যে সকল ভার্বের ভাওয়েল চেঞ্জ করে আমরা পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম করি, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। যেমন গো, ওয়েন, গন, ঠিক আছে, রাইট, রোড, রিটেন, এগুলো। আর যেগুলো ভার্বের আমরা শেষে শুধুমাত্র ডি বা কখনো ইডি বা কখনো টি যোগ করে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করি, সেগুলো ভার্ব হচ্ছে উইক ভার্ব। কেমন? এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, ডেফিনেশনটা আপনারা নাও জানতে পারেন, জাস্ট একটু নলেজে রাখলেন, এইটুকুই আর কি। তো কনজুগেশন অফ ভার্ব না জানলে আপনি কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবেন না। কারণ আপনি হয়তো জানেন রাইট মানে লেখা, রোড মানে যে পাস্ট ফর্ম, বা রিটেন মানে যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নাও জানতে পারেন। আচ্ছা, হয়তো এটা জানলেন রাইটের পাস্ট ফর্ম রোড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, কিন্তু অনেক ভাব রয়েছে যেগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি না। সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য তৈরি করা কখনোই হবে না। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যে কোনো গ্রামার বইয়ে কনজুগেশন অফ ভার্বের চ্যাপ্টারটা বার করে ওই কনজুগেশন অফ ভার্বগুলো যে রয়েছে, স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো মোটামুটি 100, 150 বা 200টার মতো যদি আপনি পড়ে ফেলেন, তাহলে দেখবেন যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো, যে কথাগুলো আপনার বলার প্রয়োজন হয়, সেই ভার্বগুলোই দেখবেন ওখানে লেখা আছে, সেগুলোরই পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম জেনে নেন। কারণ পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম না জানলে আপনি যখন পাস্ট ইনডিফিনিট টেন্স করতে যাবেন তখন আপনি কখনোই বাক্যটা তৈরি করতে পারবেন না, কারণ ইউ ডোন্ট নো দি পাস্ট ফর্ম অফ দ্যাট পার্টিকুলার ভার্ব দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ ইন ইউর সেন্টেন্স। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার সময় আপনাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না জানলে আমারও কিছু করার নেই, সো আপনাকে জানতেই হচ্ছে এটা। তো কনজুগেশন অফ ভার্ব সম্বন্ধে একটু আলোচনা করে নিলাম। এখন আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল আলোচনায়। কেমন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝবো বর্তমানে কোনো একটি কাজ আপনি শেষ করে ফেলেছেন, অর্থাৎ যে কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফল আপনার এখনও রয়েছে। একটা কাজ শেষ হওয়ার পরও তার ফল যদি তখনও বর্তমান থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বলি বৃষ্টি শেষ,
কিন্তু চারদিকটা ভেজা থাকে না? হ্যাঁ, অবশ্যই ভেজা থাকে। কাজ তো শেষ, বৃষ্টি হওয়া তো শেষ, তাহলে ফলটা তো তখনও রয়েছে। এটাকে বলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে করেন আমি খেয়ে ফেলেছি, আজকে রাতের খাবার খাওয়া শেষ, এখন তো আর খাবো না, কারণ খাওয়া শেষ হতে পারে বাট কাজটার ফল কিন্তু এখনও রয়েছে। আমাকে একটা চিঠি লিখতে হবে, কাজটা শেষ করে ফেলেছি, কাজটা যেহেতু শেষ হয়ে গেছে, কিন্তু আমার চিঠি লেখার যে একটা ফল, আমার কাজটা হয়ে যাওয়াটা, সেটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ কাজটা কমপ্লিটেড হয়ে গেছে, আমার কাজ শেষ বাট তার ফলটা তখনও রয়েছে। এইভাবে করে আমরা যেগুলো কাজ করে ফেলি আর করার প্রয়োজন নেই, সেই কাজগুলোই হলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিশেষ করে যে কাজটার ফল বর্তমানেও রয়েছে, কাজটা শেষ হবার পরেও। আরও অনেক এক্সাম্পলের মাধ্যমে আপনারা হয়তো বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আরেকটা কথা বলি, অনেক বইয়ে লেখা আছে দেখবেন চিনিবার উপায়। চিনিবার উপায় দিয়ে কখনোই আমি টেন্স শিখিনি এবং সেটা শেখা উচিত না আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত, অনেকেই অনেক মতামত ধারণ করতে পারে। আই হ্যাভ নো প্রবলেম উইথ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস দেয়ার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি যেটা সাজেস্ট করব, আপনি চিনিবার উপর গুরুত্ব না দিয়ে আপনি যেটাতে গুরুত্ব দেবেন সেটা হলো আপনি কাজের সময়টাকে গুরুত্ব দেবেন, যে কোন সময় কাজটা হচ্ছে। যদি এটা প্রতিদিনের অভ্যাসগত হয়, ধরে নেবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনাকে চেনার উপায়ের উপরে ই অ এগুলোর উপরে যাওয়ার দরকার নেই। কাজটা এখন চলছে কি না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেবেন। এখানে তেছি, তেছো, তেছেন আমার দরকার নেই, আমি দেখবো কাজটা এখন চলছে কিনা। এটাতে আপনার পারফেকশনটা অনেক বেশি বেড়ে যাবে। কেমন? আমি যদি দেখি কোনো একটি কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখনও আছে, তাহলে আমি এখন বলবো না ছ ছেন, এই দিকে আমি চিনিবার উপায়ের দিকে যাব না। সেগুলো আমি মনে করি খুবই ব্যাকডেটেড এবং ওটাতে অনেক সময় দেখেছি ব্যর্থতার বিষয়টাই বেশি চলে আসে, ব্যর্থই হন বেশি। আমার কাছে কেন জানি মনে হয় অনেক দিন হয়ে যাওয়ার পরও আমরা টেন্স কেন জানি আইডেন্টিফাই করতে পারি না, কেন জানি একটা আতঙ্কের মতো কাজ করে, যদিও এটা কোনো আতঙ্কের বিষয় না। আমাকে শুধু খেয়াল রাখতে হবে কাজটা কখন হচ্ছে, কাজের সময়টাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি এবং যদি রিলেট করতে পারি এটা কোন টেন্সের সময়ের কাজ হচ্ছে, তাহলেই আমি বুঝতে পারবো। আর যখন টেন্সের নামটা মনে আসবে তখন সেই টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটা আপনাকে মুখস্থ করতে হবে, কারণ স্ট্রাকচার পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারোই নেই। স্ট্রাকচারে যা লেখা আছে সেটাই আমাদেরকে ফলো করে চলতে হবে। কেমন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কাজটি শেষ হয়ে গেছে, তার ফল এখনও রয়েছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ। দেখেন, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো হেল্পিং ভার্ব পাইনি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি স্যার পেয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্টে এসে আমরা হ্যাভ বা হ্যাজ পেলাম। আমি যখন একটা এক্সাম্পল দেখবো তখনই কিন্তু বুঝে নিতে পারবো এটা কোন টেন্সে রয়েছে। যেমন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, বোঝাচ্ছে আমি স্যার আছে, তাহলে আমরা শিখেছিলাম আমি স্যারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? আচ্ছা, এবার দেখতেছি হ্যাভ হ্যাজ আছে সাবজেক্টে পরে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডুয়ের পাস্ট পার্টিসিপল হয়েছে ডান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অবজেক্টটা চলে আসলো। তাহলে আমি দেখতে পেলাম স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আপনি এখন যখনই কোনো বাক্যে দেখবেন হ্যাভ বা হ্যাজ আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না বুঝে বলার কোনো দরকার নেই, তাই না? তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ফলো করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফলো করবো, প্রেজেন্ট পারফেক্টের ফলো করবো, প্রবলেম সলভ হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি যখনই দেখবো সাবজেক্টের উপর হ্যাভ হ্যাজ আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অবজেক্ট রয়েছে বা এক্সটেনশন রয়েছে, ধরে নেবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কয়েকটা এক্সাম্পল বলে দিই। আই হ্যাভ ডান দি ওয়ার্ক, হি হ্যাজ ইটেন রাইস, দে হ্যাভ রিটেন এ লেটার টু দ্য চেয়ারম্যান। সো এইভাবে করে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, অবজেক্ট বললেই আমরা ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার তো হয়ে গেল। এবার শুধুমাত্র দুটি কথা রয়েছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়। এগুলো কি জানা খুবই জরুরি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যারা ডে 3 ভিডিওটা দেখেছেন, ওখানে যে সিস্টেমে আপনি করেছেন ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যামিসারগুলো সামনে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যেত, একইভাবে এখানে হ্যাভেজটাকে সামনে দিলেই ইন্টারোগেটিভ হয়ে গেল। যেমন হি হ্যাজ ডান দি ওয়ার্ক, হ্যাজটাকে সামনে দেন, হ্যাজ হি ডান দি ওয়ার্ক, হয়ে গেল ইন্টারোগেটিভ। সে কি কাজটি করেছে? আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এখানে আছে হ্যাভ, তাহলে হ্যাভ আই ইটেন রাইস, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কীভাবে করবেন? ওই যে অ্যামিসারের ক্ষেত্রে নট দিতাম নেগেটিভ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজের পরেই যদি একটা করে নট দিয়ে দিই, আমার নেগেটিভ বাক্য হয়ে গেল। আই হ্যাভ ডান দি ওয়ার্ক, নেগেটিভ হবে আই হ্যাভ নট ডান দি ওয়ার্ক। হি হ্যাজ রিটার্ন আ লেটার, হি হ্যাজ নট রিটার্ন আ লেটার। সিম্পল। কখনোই মনে করার, কঠিন মনে করার কিছু নেই। আমরা আননেসেসারি এগুলোকে নিয়ে অনেক প্যানিক ফিল করি, কোনোই দরকার নেই। জাস্ট আপনি আমার কথাগুলোর সঙ্গে থাকেন, লজিক্যালি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, অবশ্যই সলভ হয়ে যাবে। বই হেল্প করবে, অনেক টিচার্স আছে আপনারা, তারা হেল্প করবে, আমার ভিডিওটা হেল্প করবে। শেখা তো বেশি দূরে নয়,
একদম কাছে। কেমন? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে পারবো ঠিক আগের নিয়মে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছিলাম। কেমন? শুধু এখানকার হেল্পিং ভার্বটাই হ্যাভ বা হ্যাজ ব্যবহার হচ্ছে। কেমন? ওকে মাই ডিয়ার, হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ। এখানে একটা প্রশ্ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাভ কোথায় ব্যবহার করবো, হ্যাজ কোথায় ব্যবহার করবো? একটা কথাতেই এটার সলিউশন আমি দিয়ে দিচ্ছি। সাবজেক্টটাকে তাকাবো, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ। কি বললাম? আবারও বলছি, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেটা হ্যাজ, বাকি যত সাবজেক্ট হবে সবগুলোতেই হ্যাভ। আপনার প্রবলেম সলভ। অনেক ক্ষেত্রেই দেখি স্টুডেন্টরা হ্যাভ কোথায় হবে, হ্যাজ কোথায় হবে সেটা আইডেন্টিফাই করতে জানে না, ইচ্ছে মতো হ্যাজ বসায়, হ্যাভ বসায়, প্রবলেম ক্রিয়েট হয়ে যায় সেখানে। তারা নাম্বার কম পেয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে এই ছোট্ট সলিউশনসটা নাই, কারণ তারা না কখনো আসলে সেভাবে বোঝারই চেষ্টা করে না। সিম্পল একটা কথা, সাবজেক্টটা যদি আইডেন্টিফাই করতে পারি এটা কোন পারসন, তাহলে আমাদের এখানে হ্যাভ বা হ্যাজটা বসানো খুবই ইজি ব্যাপার। সাবজেক্ট দেখতে পাচ্ছি, দ্য ম্যান হ্যাজ কট ফিশ। এখানে কি বুঝলাম? সাবজেক্ট দ্য ম্যান, কয়জন আছেন? একজন, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি এখানে হ্যাজ দেব, হয়ে গেল। উই হ্যাভ caught fish, they have caught fish, you have caught fish, I have caught fish। সবার ক্ষেত্রে হ্যাভ, শুধুমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ বসাচ্ছি। আমরা থার্ড পারসন সিঙ্গুলার কীভাবে আইডেন্টিফাই করব? দেখব সাবজেক্টটা যদি আই হয়, উই হয় এবং ইউ হয়, তাহলে এটা থার্ড পারসন হওয়ার কোনো সুযোগ নাই। আই, উই, ইউ এই তিনটা শব্দ বাদে প্রতিটা শব্দই হলো থার্ড পারসন। কিন্তু বিষয় হলো সিঙ্গুলার না প্লুরাল, এটাও খুব সহজ। দেখব যেই পার্সনটা নিয়ে আলোচনা করছি সেটা থার্ড পারসন চিনতে পারছি, একজন আছেন না অনেকজন আছেন। একজন থাকলে থার্ড পারসন সিঙ্গুলার, অনেকজন থাকলে থার্ড পারসন প্লুরাল। আমি যদি এই কথাটা অনেকবার আলোচনা করেছি পূর্বে, বারবার বলছি কেন, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরও আইডেন্টিফাই করতে পারি না কোনটা কোন পার্সন। অনেক স্টুডেন্ট আছে, অনেক এক্সাম্পল আছে, আমরা ক্লাস 8-এ 9-এ উঠে গেছি, কিন্তু আমরা এই সুযোগই হয়নি কীভাবে করে পার্সন আইডেন্টিফাই করব, কীভাবে হ্যাভ বসাবো, হ্যাজ বসাবো, আমাদের হয়নি। কেন হয়নি আমি জানি না, কীভাবে পসিবল, এতগুলো ক্লাস এতগুলো বছর চলে যায়, তারপর এই ছোটো ছোটো বিষয়গুলো জানানো হয় না। অনেক স্টুডেন্টের এই প্রবলেমগুলো দেখেই কিন্তু আমি এই ভিডিওটা করার পরিকল্পনা করেছি, যে একদম বেসিক লেভেলের আলোচনাগুলো করব, যাতে যাদের যে কনফিউশনসগুলো রয়েছে সেগুলোর জন্য না থাকে। কেমন? তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা দিয়েই আমি শেষ করতে চাচ্ছি ডে 4-এর ক্লাসটি। কেমন? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়টা ছোট্ট করে বলে দিই, যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তারপর এখনও রয়েছে, সেই ধরনের বাক্যগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সাবজেক্টের পর আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। হ্যাভ বা হ্যাজ দিব, এটা নির্ভর করছে সাবজেক্টের উপরে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কেমন? আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে হবে হ্যাভ। ওকে, কীভাবে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করবে একটু আগে আলোচনা করে নিয়েছি, ভিডিওটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চার মধ্যে থাকবেন, সফলতা নিশ্চিত আপনাদের রয়েছে, সকলেরই রয়েছে। এভরিওয়ান ক্যান কাম অন সাকসেসফুল ইন দেয়ার অ্যাটেম্প্ট ইফ দে ডোন্ট গিভ ইট আপ, দে হ্যাভ টু কন্টিনিউ doing this one. I mean they need consistency, okay, to learn anything. Thank you very much my dear viewers. We will be meeting very soon with day 5 class, okay. Till then, assalamu alaikum and bye bye to all of you.